ওকে, তো তোমাদের কিছু বিশেষ জিনিস যেগুলো বলা বাকি ছিল বা ড্র করা বাকি ছিল। যদি একটা চার্জিত গোলক থাকে তোমার কাছে, এই জিনিসটার নাম হলো চার্জিত গোলক। চার্জিত গোলকের বৈশিষ্ট্য হলো এটার পৃষ্ঠে চার্জগুলো ছড়িয়ে পড়ে। এখন তোমাকে যদি বলে এই চার্জিত গোলকের জন্য তীব্রতার গ্রাফ আঁকো, ভোল্টেজের গ্রাফ আঁকো, তাহলে তুমি এই বরাবর এক্স অক্ষ ওয়াই অক্ষ চিন্তা করে তোমার গ্রাফটা আঁকতে হবে। এখন যে কথাটা বলতে চাচ্ছি সেটা হইলো এই চার্জিত গোলকের মধ্যে চার্জগুলা পৃষ্ঠে ছড়ানো থাকে, ভেতরে কিছু থাকে না। তার মানে ভেতরে তড়িৎ বলরেখা নাই, তার মানে তীব্রতাও নাই। ভেতরের এই পুরো জায়গাটার মধ্যে কোনো তীব্রতা পাবা না, তীব্রতার মান শূন্য। তাই তীব্রতার কার্ভ যদি আঁকতে চাও, ওয়াই অক্ষ বরাবর তীব্রতা, এই অক্ষ বরাবর এক্স অক্ষ, এটা যদি হয় ধরো আর দূরত্ব, তাহলে তুমি এইদিকে কোনো তীব্রতা পাবা না এই পর্যন্ত, এই পর্যন্ত। তারপরে আস্তে আস্তে দেখবা তীব্রতা, তীব্রতা আসলে কি, সামথিং 1/4πε ইন্টু কিউ বাই আর স্কয়ার। সো আর স্কয়ার মানে আর বাড়বে সেই হারে কমতে থাকবে তীব্রতার মানটা, এটা বাড়লে এটা কমবে। সো এইভাবে করে জিনিসটা ডাউন স্টেয়ারে যেতে থাকবে। এটাই হলো আমার সেই তীব্রতার কার্ভ। মানে তুমি যদি এইভাবে আঁকতা, তাহলে এই যে এই বৃত্তের যদি একটা ব্যাস সামথিং ব্যাসার্ধ আর বলো, সেই আর দূরত্ব পর্যন্ত তীব্রতার কোনো লাইন পাইতা না। তীব্রতা শুরুই হইতো এখান থেকে, কমতে শুরু করতো। তাই তীব্রতার কার্ভটা দেখতে এরকম হইতো। কিন্তু ভোল্টেজের কার্ভটা এরকম হইতো না, কারণ তড়িৎ বলরেখা কিন্তু এই পর্যন্ত ছিল, এই পৃষ্ঠ পর্যন্ত ছিল। যখন তুমি পৃষ্ঠের ভিতরে আসছো তখন আর বলরেখা থাকে নাই। কিন্তু আমরা বিভব বলতে কি বুঝাই? বিভব বলতে বুঝাই +1 কুলম্ব চার্জকে যদি তড়িৎ ক্ষেত্রের বাইরের বা অসীমের কোন স্থান থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোন একটা বিন্দুতে আনো, তাহলে কি তো কাজ? তুমি আনার সময় এই যে এত দূরত্ব পার করলা, সেই সময় কিন্তু কাজ হয়েছে, ওয়ার্ক আছে। কিন্তু তারপরে ভিতরে ঢুকলা যখন, তখন আর কাজ নাই, কারণ ভিতরে এই জায়গাটায় কোনো বলরেখা নাই। এইটুকুতে ঢুকার জন্য কোনো কাজ নাই, শূন্য। কিন্তু তাই বলে তুমি এইটুকু তো বাদ দিয়ে দিতে পারো না। সো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এইখান থেকে এই জায়গা পর্যন্ত আনতে কৃত কাজ কত, তাহলে তোমার বলতে হবে পৃষ্ঠ পর্যন্ত আনতে যে কৃত কাজ, সেই কাজটার সমান হবে। তো এটাকে যদি আমরা গ্রাফিক্যালি ড্র করতে চাই বা গ্রাফে আঁকতে চাই, সেটা কিরকম হবে? ইন্টেন্সিটিটা তো এরকম হইলো, ভোল্টেজেরটা ঠিক ইন্টেন্সিটির মতোই হবে, কিন্তু ভোল্টেজ এখানে ভোল্টেজ মানে হলো বিভব, বিভবের কার্ভ যদি জিজ্ঞেস করো তাহলে এরকম হবে। এটা হবে কি এইখান থেকে এই পর্যন্ত সমান হবে, মানে পৃষ্ঠের এই জায়গায় আনো চার্জটাকে, ভিতরে আনো, এইখানে আনো, ওইখানে আনো, বা এইখানে কোটি কোটি বিন্দু যে কোনো জায়গায় আনো, তাতে আসলে তোমার কাজ বেশি করতে হবে না। কারণ এই পর্যন্তই আসলে তড়িৎ বলরেখা তোমাকে বাধা দিচ্ছিল, এখান থেকে আনার সময় এই পর্যন্তই বাধা পাইছিল, যত কাজ করার ওইখানে করে ফেলছো। পরবর্তীতে তুমি এখানে রাখো চার্জটাকে, এখানে রাখো, এখানে রাখো, তাতে কোনো কাজ হবে না তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে বা অনুকূলে। সো তুমি যদি বলো, তোমাকে যদি বলে যে এ বিন্দুতে আনতে কৃত কাজ কত, আর বি বিন্দুতে আনতে কৃত কাজ কত, আর সি বিন্দুতে আনতে কৃত কাজ কত, তুমি কি বলবা? যে সবই আসলে বি বিন্দুতে আনতে যে কাজ করতে হয়েছে ওইটা সমান হবে। বি বিন্দুতে আনতে কাজ, সি বিন্দুতে আনতে কাজ, এই বিন্দুতে আনতে কাজ, সবই সমান হবে। তার মানে পৃষ্ঠে বিভবের সমান হবে ভিতরের প্রত্যেকটা বিন্দুর বিভব বা ভোল্টেজ। সো এই চার্জ স্ফিয়ারের ইনসাইড কোনো পয়েন্ট, তুমি যে কোনো আরবিটারি পয়েন্ট নিতে পারো, the work done would be equal to the work done for moving the charge from infinity to surface। এতটুকু মানে কি বলে, এখন যদি তুমি বলো যে তাহলে কাজ যদি ডাব্লিউ হয়ে থাকে, তাহলে ওইটাই এইটুকুই হবে। এরপরে কি হবে? ভোল্টেজের যে ডেফিনেশন 1/4πε ইন্টু কিউ বাই আর, সেই স্কেলে মোটামুটি আর একটু কম স্কেলে, এটা তো র্যাপিডলি নামতেছে, এটা একটু কম নামবে, এরকম ভাবে জিনিসটা হবে, একই রকম ভাবে কমবে। এবার আর বাড়াইলে ভি কমবে। সো গ্রাফটা এরকম দেখতে হবে, এখান দিয়ে খালি থাকবে না, এখান দিয়ে থাকবে কিন্তু একই মান, তারপরে আস্তে আস্তে কমতে থাকবে, এরকম গ্রাফ হবে।
আমি বইয়ে দেখাবো তোমাকে জিনিসটা, কনসেপ্টটা বুঝছো কিনা সবাই, তাহলে আমি বইয়ে দেখাই তোমাদের জিনিসটা। সামথিং কোথাও আছে তোমাদের বই থেকে দেখিয়ে দিলে তোমাদের আবার পড়তে সুবিধা হবে। সো আমি যে কোনো একটা বইয়ের মধ্যে এক্সাম্পল দেখাই দিচ্ছি যে এটা কোথায় আছে, ওখান থেকে আবার তোমরা পড়তেও পারবা। যে তড়িৎ বিভব তীব্রতা, তারপরে মনে হয় আছে এই জিনিসগুলো, এই যে গ্রাফগুলো, এই যে দেখো নিচেরটা হলো তীব্রতা বা প্রাবল্য বা ইন্টেন্সিটি, ইলেকট্রিক ইন্টেন্সিটির কার্ভ, এই পর্যন্ত খালি, এইটুকু হলো গোল ছিল, ওইটুকু অংশ বাদ, বাকি ভোল্টেজের কার্ভ হলো এইখান থেকে এই পর্যন্ত এইভাবে নামবে। এটা হলো দেখো আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক, এটা আর এর ব্যস্তানুপাতিক, তার মানে এটা যে হারে কমবে ওইটা এটা আরো বেশি হারে কমবে, মানে এটা একটু নিচের দিকে স্টিপ হবে, এটা স্লোপিং বেশি, মানে বেশি ঢালু। তোমরা এই দুইটা কার্ভ মানে কার্ভের মানে বুঝছো তো ছাত্রছাত্রীরা? এই দূরত্বটাই হইলো গোলকটার ব্যাসার্ধ, এই যে এইটুকু দূরত্ব। কি বুঝো না একটু বলো তো? কাউসার, মারুফ, নরিন, ভাইয়া আবার একটু দেখান। আবার একটু দেখাচ্ছি, খেয়াল করো কি কথাটা বলছি। আমি বলছি সিম্পল একটা ব্যাপার, যে একটা চার্জিত গোলকের বলরেখাগুলো এখান থেকে বের হয় পৃষ্ঠ থেকে, ভিতরে কোনো বলরেখা পাওয়া যায় না। সো ভিতরে যেহেতু বলরেখা নাই, তাইলে ভিতরের কোনো একটা বিন্দু, সামথিং এই এ বিন্দু বলো, এখানে বি বিন্দু বলো, এখানে সি বিন্দু বলো, এই বিন্দুগুলোর ভিতরে তীব্রতার মান আসলে শূন্য, কারণ এই বিন্দুগুলোর মধ্যে কোনো বল নাই, তাই বল বাই চার্জ মানে তীব্রতার মেইন সূত্রই তো এফ বাই কিউ, প্রতি পার কুলম্ব চার্জের উপর কতখানি বল প্রয়োগ করে তড়িৎ ক্ষেত্র, কিন্তু এটা হবে শূন্য, তার মানে ভিতরে কোনো বিন্দুতেই চার্জ পাওয়া যাবে না। তো আমি যদি এই বরাবর অক্ষ নেই, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তো আমি এইখানে থাকা প্রত্যেকটা পয়েন্টের জন্য এই পর্যন্ত কোনো তীব্রতার মান পাবো না, মানে এইটুকু অঞ্চলে আমি যদি একটু হলুদ করে দেখাই তোমাদের, যে এইটুকু অঞ্চলের মধ্যে কোনো তীব্রতার মান পাবো না, তাই তীব্রতা শুরুই হবে কোথা থেকে? পৃষ্ঠ থেকে। তো তীব্রতার মান প্রথম যে বিন্দুটা পাবো সেটা এইখানে পাওয়া যাবে, এই বিন্দুর তীব্রতা আছে। সো এরপরে আরো এই বিন্দুর তীব্রতা সামথিং এত হবে, তারপর এটা এত হবে, এইভাবে করে যদি একটা কার্ভ আঁকো তাহলে এরকম দেখতে হবে। তো আমি যদি এটা এই সবকিছু মুছে কার্ভটা দেখাই তাহলে কেমন দেখতে হবে? এই যে এমন দেখতে হবে, বুঝতে পারছো এবার তীব্রতার গ্রাফ আর কি। জি ভাইয়া বুঝতে পেরেছি। কিন্তু যদি এখানে ভোল্টেজ হইতো তাহলে ভোল্টেজের কার্ভটা হলো এই বরাবর মিলিয়ে দিতে হইতো, কারণ এই প্রত্যেকটা বিন্দুতে, বৃত্তের ভিতরে প্রত্যেকটা বিন্দুতে ভোল্টেজটা পৃষ্ঠে ভোল্টেজের সমান হইতো, এই কারণে এটাকে এমনি মিলিয়ে দিয়ে তারপর আমরা আঁকতাম। আবার বইয়ে ফেরত যাই তাহলে মাথায় ঢুকবে জিনিসটা। ওই যে দেখো, আর এখানে অনেক ডিটেলে লেখাই রয়েছে, তাহলে তোমরা আরো ভালো পড়লে বুঝতে পারবা। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট দেখো, যেহেতু বই আসছি বলেই দিই। সমবিভব তল, সমবিভব তল এটা আসলে ইকুইপটেনশিয়াল সারফেস। জিনিসটা বুঝতে এত কঠিন চিন্তা ভাবনা করিও না, যেটা করা উচিত সেটা হলো সমবিভব তল বলতেছে না, তুমি বুঝতেই পারতেছো যে এমন একটা সারফেস নিয়ে কথা বলতেছে যেটার মধ্যে পটেনশিয়াল চেঞ্জ হচ্ছে না। আচ্ছা একটু চিন্তা করে দেখো, আমি যদি বলি তোমাকে এইখানে কিছু চার্জ আছে, সেখান থেকে সামথিং আর দূরত্বে এই পয়েন্টের ভোল্টেজ কত, তুমি কি সূত্র লিখতা? 1/4πε ইন্টু কিউ বাই আর স্কোয়ার, আর লিখতা, আর স্কোয়ার না সরি। এখন তুমি চিন্তা করে দেখো তো, এর পাশে যদি আরো এই দিক দিয়ে যদি আরো কোটি কোটি বিন্দু আমি নেই, সেগুলাও তো আর দূরত্বেই আছে, ঠিক না? একটু চিন্তা করে দেখো, এটা তো আর একটা বৃত্ত যদি আঁকি, এই সবগুলি আর, তাই না? যদি বৃত্ত আঁকি সঠিকভাবে, যদি এখানে বৃত্ত হয় নাকি। আচ্ছা, সবগুলো যদি আর দূরত্বে থাকে, কিউ চেঞ্জ হচ্ছে না, আরও চেঞ্জ হচ্ছে না, তাহলে এই যে বিন্দুগুলো, আমি এই যে একটা বৃত্ত আঁকলাম, সেই বৃত্তের মধ্যে যত কোটি কোটি বিন্দু আছে সবার বিভব কি সেম হবে না বাচ্চারা? কি বলো তোমরা? জি ভাইয়া। ঠিক আছে, তাইলে
যদি সমান হয়ে থাকে তাইলে এই বরাবর যদি আমি একটা মনে করো একটা তল আঁকি, একটা মনে করো এই বরাবর আমি 3D তে একটা পুরো পাইপ বানিয়ে ফেললাম, এটার একটা একটা মনে করো এটা একটা পাইপ। এই বরাবর যত বিন্দু আছে মোটামুটি আমি যদি বলি এই তলটার মধ্যে চিন্তা করো, এই এই সারফেসটার মধ্যে এই তলটা, এই যে রুটির মতো যে জায়গাটা, এই তলের মধ্যে তোমার এই যে এই বিন্দুগুলো এই স্লাইসটা তে থাকা সব বিন্দুর বিভবই সমান। তো এই তলটাকে আমরা বলতে পারি সমবিভব তল। যেমন এখানে যে দেখাইছে দেখো এই তলগুলা সমবিভব, আবার ওই তলগুলা সমবিভব, ওই তলগুলা সমবিভব, ইকুইপটেনশিয়াল সারফেস আমরা কল্পনা করতে পারি। ব্যাপারটা কাল্পনিক, কারণ স্পেসের মধ্যে একটা জায়গা। এরপরে আরেকটা ঘটনা ঘটতে পারে, এই বরাবর এই যে এই সমবিভব তল দুইটা চার্জ দ্বারা তৈরি হতে পারে, প্লাস চার্জ দ্বারা মাইনাস চার্জ দ্বারা হতে পারে। সমবিভব তলের বৈশিষ্ট্য আছে কিছু, তোমরা এটা বইয়ের মধ্যে দাগিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো। তড়িৎ বলরেখা মানে ইলেকট্রিক ফোর্স লাইন তথা তড়িৎ প্রাবল্য ইন্টেন্সিটি সমবিভব তলের মধ্যে সাথে সমকোণে ক্রিয়া করে। এরপর আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমি এগুলো পড়লে বোরিং লাগবে জিনিসটা, আর বাজে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে সরে আসি আমি একটু। তোমাদের ছোটবেলার অঙ্ক 9-10 এর বাচ্চাদের এটা বেশি করানো হয়, আমি যখন পড়াইতাম তখন এটা খুব পপুলার একটা জিনিস। সেটা হলো এইখানে যদি কিছু প্লাস চার্জ রাখি, এইখানে যদি কিছু প্লাস চার্জ রাখি, তাহলে যদি এটাও 10 কুলম্ব হয়, এটাও 10 কুলম্ব হয়, তাইলে তাদের কানেক্টিং লাইনে কোথায় ইন্টেন্সিটি বা তীব্রতা 0 হবে? সেন্টারে। খুব সহজ কথা, সেন্টার হবে। কারণ কেন? তুমি এখানে প্লাস 1 কুলম্ব চার্জ রাখা দেখো, চিন্তা করে এই চার্জটা ওইটার এইদিকে ধাক্কা দিবে, যে বলে যে ফোর্সে এই চার্জগুলো ওইটাকে একই ফোর্সে ওইদিকে ধাক্কা দেবে, তার মানে দুইটা মিলে 0 হয়ে যাবে। সো এটার মধ্যে এই পয়েন্টে ইন্টেন্সিটি 0টা হবে, মিড পয়েন্টে ইন্টেন্সিটি বা তীব্রতা 0 হবে বা তড়িৎ প্রাবল্য 0 হবে। এবার যদি তোমাকে বলি এইখানে প্লাস 10 কুলম্ব চার্জ রাখছি, কিন্তু এখানে একটু কম রাখছি, প্লাস 5 কুলম্ব চার্জ রাখছি। এইবার বলো তো তীব্রতা বা ইন্টেন্সিটি কোথায় 0 হবে? এই যে ঠিক বলছো, 5টার দিকে, 5-এর দিকে হবে। কারণ হইলো এই 5 ধাক্কা দিচ্ছে এই চার্জটাকে বামের দিকে ধাক্কা দিচ্ছে, 5 কুলম্ব চার্জ। 10ও ডানের দিকে ধাক্কা দিচ্ছে, কিন্তু যদি 10-এর খুব কাছে আসো, 10 নিজেও অনেক বড়, তাইলে 10-এর ধাক্কাটা জিতে যাবে। কিন্তু 10-এর থেকে অনেক দূরে যদি নিয়ে যাও, তাহলে দেখা যাবে 10 একটু দুর্বল হয়ে যাবে, ওর ধাক্কাটা তখন 5 কুলম্বের ধাক্কার সমান হয়ে যাবে। তাই দুইজনে ধাক্কা ধাক্কি করে কিছুই করতে পারবে না। এই দিকে একটা বিন্দু পাওয়া যাবে যেখানে ইন্টেন্সিটি 0 পাওয়া যাবে। সো এটার উল্টা কেস যদি হইতো, যদি এখানে 5-এর পরিবর্তে আরো কম হইতো, 2 হইতো, তাহলে ইন্টেন্সিটিটা এইদিকে চলে আসতো। সো এইটুকু যদি বুঝে থাকো, তাহলে আমরা আরেকটা সেটস অফ প্রবলেম নিয়ে কথা বলি। এটা হলো ফিজিক্স দ্বারা, অঙ্ক ছাড়াই ফিজিক্স দ্বারা আমরা সলভ করতেছি আর কি। অঙ্ক করে এগুলোর অ্যান্সার বের করা যায়, সেটা আমরা দেখবো একটু পরে। এটা ধরো 15 কুলম্ব চার্জ, আর এটা মনে করো সামথিং -10 কুলম্ব চার্জ। এইবার ইন্টেন্সিটি কোথায় 0 হইতে পারে? এনি আইডিয়া কারো? একজনে বলেছে 15 কুলম্বের ডান পাশে। এই যে লাস্টে যে বলেছো সে সঠিক বলেছো, -10 কুলম্বের ডান পাশে। এই জায়গায় কোথাও ইন্টেন্সিটি 0 হবে। কারণ কি বুঝে বলি। কারণটা দেখো, এই 15 হলো ধাক্কা দিচ্ছে ডানের দিকে, আর এই -10 হলো বামের দিকে টান দিচ্ছে। এখন যদি এই জায়গায় চিন্তা করতে, তাহলে ধাক্কা দিচ্ছে টান দিচ্ছে, জীবনও 0 হবে না, এদিকে চলা শুরু করবে চার্জ। সো মাঝখানে কোনো বিন্দুতে এটা সম্ভব না। কিন্তু এইদিকে একটু ভাইবে দেখো এইদিকে সম্ভব কিনা, তারপর ওইটার কাছে যাই। এইদিকে দেখো এটা কি করতেছে, প্লাস চার্জটাকে ধাক্কা দিচ্ছে, আর ও অনেক দূর থেকে টানার চেষ্টা করতেছে। কিন্তু যেহেতু এই -10টা 15 থেকে কম পাওয়ারফুল, তাই এত
দূরে আসার পরে এই বিন্দুতে ও টেনে কোলায় পারতেছে না, এই 15 চার্জটা অনেক জোরে ধাক্কা দিয়ে জিনিসটাকে সরিয়ে দিচ্ছে। সো এইদিকে হওয়া সম্ভব না, এইটা তো সম্ভবই না এইখানে কোথাও। তো এইটাই শুধু লাস্ট ভরসা যে 10 এর খুব কাছে, আর 15 থেকে একটু দূরে গেলে 15 দুর্বল হয়ে যাবে, 10 তারপর ওইটাকে টেনে আনতে পারবে। ব্যাপারটা অনেকটা ওই যে কি বলে, তোমার বিজনেসের যদি তুমি অ্যাক্টিভ না থাকো তাহলে দেখবা মানুষজন তোমার কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নেবে, তুমি কিছুই করতে পারবা না, এরকম আর কি ব্যাপারটা হয়। লাইভে আসি তো, নাইলে একটু অন্য কথা বলতাম, বুঝছো, একটু ভদ্রতা বজায় রাখার চেষ্টা করতেছি। আচ্ছা, কি যেন বলছিলাম, ওই আমরা এইগুলা তো বুঝে ফেললাম, তাইলে এগুলা যদি বুঝে ফেলে থাকি তাইলে আমাদের এক ধরনের অঙ্ক আছে, সেটা আমরা বই থেকে দেখতে পারি যে তীব্রতা সংক্রান্ত অনেক ধরনের অঙ্ক আছে। সেটা কি ব্যাপার দেখা যেতেছে না। এই যে এই অঙ্কটা সবাই একটু তুলতে পারো, দুইটা চার্জ আছে, একটা প্লাস চার্জ, একটা প্লাস 4 কুলম আর একটা প্লাস 9 কুলম। বলতেছে এদের এদের মাঝখানে যে দূরত্ব আছে সেটা হলো 30 সেন্টিমিটার মধ্যবর্তী দূরত্ব। তোমাকে বের করতে হবে পি এমন একটা বিন্দু যে বিন্দুতে দুইটা মিলা ইন্টেন্সিটি শূন্য করেছে। তো সাইন 9 আর 30, আমি আইটা ফেলি প্রবলেমটা, চলো তোমরা করো, আমাকে জাস্ট করতে বলো না, এটা 9 10 এর প্রবলেম, সো এটা সবাই পারবা। সো মাঝখানে দূরত্ব 30 বলতেছে, মিটার নাকি সেন্টিমিটার আমি খেয়াল করিনি। যাই হোক গা, তুমি ধরে নাও যে কি বলে 4 কুলম্বের থেকে সামথিং এক্স দূরত্বে আর 9 কুলম্বের থেকে কত 30 মাইনাস এক্স দূরত্বে এইখানে পি একটা পয়েন্ট আছে যেখানে ইন্টেন্সিটি বা তীব্রতা শূন্য হবে। তীব্রতা শূন্য হওয়ার মানেই হলো তীব্রতার ভেক্টরটা শূন্য হবে, মানে পি পয়েন্টে এই যে 4 কুলম্ব দ্বারা যে তীব্রতা সৃষ্টি হবে আর পি পয়েন্টে 9 কুলম্ব দ্বারা যে ইন্টেন্সিটি সৃষ্টি হবে সেই দুইটা ভেক্টরের সামেশন 0 হবে। অথবা এই কথাটাকে একটু একটু সিম্পলি, দুইটা আছে তো, দুইটা আছে তাই এত কষ্ট করে বলার দরকার নাই, দুইটাকে একটু সিম্পলি বলা যেতে পারে যে যদি আমার এটার মান আর এইটার মান সমান হয়ে যায় তাহলে কাজ হয়ে যাবে। মানে এই চার্জটা প্লাস 4 কুলম এটাকে ধাক্কা দিচ্ছে, প্লাস 9 কুলম ওইদিকে ধাক্কা দিচ্ছে, দুইটা সমান হয়ে গেলে ওই বিন্দুতে তীব্রতা শূন্য হবে। তো এটা ধরে নিয়ে আমি 1/4 পাই এপসাইলন ইনটু কিউর পরিবর্তে 4 বাই আর স্কয়ার মানে এক্স স্কয়ার লিখলাম। এরপর 4/এপসাইলন ইনটু কিউ মানে এবার 9 ডিভাইডেড বাই আর স্কয়ার মানে 30 মাইনাস এক্স হোল স্কয়ার লিখলাম। এখন তাইলে আমরা এটা কেটে দিলাম, ফিনিশ করে দেই, অনেক কিছু কাটা যাবে, দেখো এটা কাটো, বুঝছে না কেন। এখন যেটা আছে সেটার মধ্যে একটু ভিন্ন রকমের ক্যালকুলেশন করি, দেখো কি করি। 30 মাইনাস এক্স আছে তো এটাকে একসাথে আইনা হোল স্কয়ার করে দিলাম আর 9/4 লিখলাম। এটা দ্বিঘাত সমীকরণকে আমি এক ঘাত বানিয়ে ফেলবো এখন একটু ই করে আর কি। 9/4 আছে, এটাকে এখন তুমি কিউব রুট করলে কি হবে, এটা 3 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, আর এই একটার এই পাশে আনলে 1 হয়ে যাবে। এখন এক্স মানে হইলো এখানে যা আসবে কত আসতেছে 2 আর 3 তে কত হয় 5, 2/5 ইনটু 30, সরি 30 উপরে যাবে, এই তো 5 6 30, 6 দুগুণে 12। অ্যান্সার মনে হচ্ছে তোমাদের কত আসছে, 12টারও কিছু আসছে নাকি আমি জানি না, 12 আসতে পারে। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ 12 আসার কথা, আমি যেভাবে ক্যালকুলেশনটা করলাম ওইটা একটু যদি বুঝতে পারতাম ভালো হতো। যাই হোক আমরা দেখি অ্যান্সারটা, হ্যাঁ 0.12 মানে এটা সেন্টিমিটারে ছিল, আমি হ্যাঁ এই যে 30 সেন্টিমিটার না দিয়ে আমরা মিটারে করছি তো। যাই হোক বইয়ের সাথে মিলে নাই না মিলুক, এমনিও তোমার বইয়ের সাথে জীবনে মিলবে না, তুমি বিয়ে করে দেখো তোমার বইয়ের সাথে কোনোদিনও মিলবে না, ঠিক আছে। আচ্ছা তাই আমরা বই ছেড়ে পালিয়ে আসি এখানে। আমরা আরেক ধরনের একটু ব্যাপার গুলা যেটা বোঝা দরকার, এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের এই পয়েন্টে পটেনশিয়াল আছে। লামিসা আছো নাকি ইংলিশ মিডিয়ামের?
এই পয়েন্টে আরেকটা পটেনশিয়াল আছে, আলামিসা নেই। ইংলিশ ভার্সনে কেউ থাকলে কোনো সমস্যা নাই, আমাকে জাস্ট বইলো, কোনো টার্ম যদি আমি মিস করি আমি বলে দেব। এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এখান থেকে এ বিন্দুর দূরত্ব এটা, বি বিন্দুর দূরত্ব এটা, দুইটাই দেওয়া আছে। মনে করো এটা হলো 5 মিটার, ওইটা হলো 15 মিটার। তোমাকে বলা হইতেছে এই পয়েন্টের চার্জ হলো 10 কুলম প্লাস 10 কুলম। এখন তোমাকে বলা হইতেছে যে একটা 3 কুলম্ব প্লাস চার্জকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে শিফট করতে, এ থেকে বি তে মুভ করতে কত কাজ সম্পাদিত হবে, বা ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হোয়াট। প্রশ্নটার অ্যান্সার সবাই পারবা মনে হয়। জাস্ট প্রথমে ভোল্টেজ বের করতে হবে এই পয়েন্টের, তারপরে ভোল্টেজ বি পয়েন্টেরও বের করতে হবে, তারপরে দুইটাকে বিয়োগ করে দিবা, তাহলে কাজ বেড়ে যাবে। তুমি ভোল্টেজ এ বেশি আসুক বি বেশি আসুক এটা নিয়ে চিন্তা করো না, প্রমাণ করে দাও। কাজ তো একটা স্কেলার কোয়ান্টিটি, তাই প্লাস মাইনাস নিয়ে তো চিন্তা করার দরকার নেই। আর প্লাস চার্জকে প্লাস চার্জ বিকর্ষণই করবে। সো আমি যদি বলি এই ক্ষেত্র দ্বারা কি কাজ হয়েছে, এটা পজিটিভ কাজই হয়েছে, বোঝাই যায়। সো এই যে প্রথমে বের করবা হইলো ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য। বিভব পার্থক্যকে সুন্দর করে গুণ করে দিবা এই চার্জ দ্বারা, মানে এই ডেল্টা ভি যেটা বের করবা সেটার সাথে গুণ হয়ে যাবে 3, তাইলে বের হয়ে যাবে কত কাজ করতে হবে। সিম্পল ব্যাপার। বিভব মানে কি, এই পয়েন্টে আনতে কাজ, তারপরে আবার এই পয়েন্টে আনতে কাজ, তাহলে বিভব পার্থক্য মানে হলো এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে নিতে কাজ। সো দ্যাটস দ্য টেকনিক। সবাই বুঝতে পারছো না কেমনে করবা? না ভোল্টেজ এই পয়েন্টের ভোল্টেজ বের করতে পারবা তো আবার, নাকি? কেউ যদি না পাইলে থাকো তাহলে দেখাই দিচ্ছি। এগুলো আমরা আগে দেখাইছি, 1/4πε বা 9 × 10⁹ ইন্টু কি যেন ছিল, কিউ বাই আর। একটা হলো 5, আরেকটা হলো কি 10/15। এটা ছোট আসবে, এটা বড় আসবে, তো এইভাবে তুমি কাজটা করবা। এটা হলো এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যদি ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট শিফটিং করো ইলেকট্রিক সোর্সের মধ্যে বা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তখন এই অঙ্কটা তুলে নাও সবাই, মুছে দিলাম। তখন ওয়ার্ক ডান বের করার একটা সিস্টেম আর কি, খুব সহজ আমরা করে ফেলেছি। আসসালামু আলাইকুম সাইদ, শিপন আহমেদ। আমি গুগল মিটে ক্লাস চাই, গুগল মিটে ক্লাস চাই। তুমি চলে আসো মাই স্টাডি ফ্রেন্ড পেজে মেসেজ দাও আমাদের ফ্রি ক্লাসগুলো জয়েন করার জন্য। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে চলে আসো। আবার কে জানো একটা অ্যাডভার্টাইজিং করতেছে। আচ্ছা, আমরা এগুলা যদি করে থাকি, এগুলা রিলেটেড অঙ্ক আরো অনেক আছে, তোমরা প্র্যাকটিস করতে পারবা। আমি যে স্লাইডটা পড়াচ্ছি এই স্লাইড বুকটা তোমাদের দিয়ে দেবো না, এটার মধ্যে কিছু ম্যাথ দেওয়া রয়েছে, এই যে এখানে ম্যাথ প্রবলেম, তোমরা এই ওয়েবসাইটের মধ্যে ম্যাথ আরো কয়েকটা প্র্যাকটিস করতে পারবা। এরপরে চলে আসো, আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দেই, বেশি বড় ক্লাস নিলে আবার কষ্ট হবে তোমাদের বুঝতে। ইলেকট্রিক ডাইপোল বা কি বলে দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু, বাংলাটা হলো তড়িৎ দ্বিমেরু। মেরু মানে হলো কি বলে পোল, আর তড়িৎ দ্বিমেরু বলতেছে যেহেতু দুইটা আমার টাইপের কিছু আছে। আর তড়িৎ শব্দটা দেখে বোঝা যাচ্ছে যে ওটার মধ্যে ইলেকট্রিসিটির কিছু ঘটনা থাকতে পারে। তো শব্দটা থেকে আমি এতটুকু অর্থ বুঝতে পারতেছি। তড়িৎ দ্বিমেরু আসলে বেসিক্যালি কি জিনিস সেটা যদি সংজ্ঞা জিজ্ঞেস করো তাহলে বলতে হবে an electric dipole is defined as a couple of opposite charges separated by distance। মানে সমপরিমাণ চার্জ পরস্পর থেকে যদি নির্দিষ্ট দূরত্বে থাকে এবং সেই চার্জগুলো যদি বিপরীতধর্মী হয়, তাহলে একটু গুছিয়ে যদি বলি, বিপরীতধর্মী সমমানের দুটি চার্জ পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকলে এই পুরো সেটআপটাকে বলা যাবে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। তাহলে দুইটা তিনটা কথা মাথায় রাখতে হবে। এক নম্বর কথা হলো চার্জ গুলার সমান মানের হইতে হবে, একটা কিউ হইলে আরেকটার মানও কিউ হইতে হবে।
মানে মানের দিক থেকে সমান। সেকেন্ড কথা, তাদের মধ্যে একটা ডিসটেন্স থাকতে হবে, ডি দূরত্ব। থার্ড যে কথা সেটা হলো একটা প্লাস কিউ হইলে আরেকটা মাইনাস কিউ হইতে হবে। এই প্লাস মাইনাসের কারণে আসলে পোল বা মেরুর কথাটা বলা হইতেছে। যেখানে মাইনাস আছে সেখানে মেরু মানে কি একটু ভ্যালি দেখা যাবে, আর প্লাস যেখানে চার্জ আছে ওইখানে পটেনশিয়াল হাই থাকবে। এই যে দেখো মেরু সৃষ্টি হয়ে গেল পাহাড়ের মধ্যে, সেই মেরু। সো ওইভাবে চিন্তা করতে পারো তুমি। ভোল্টেজের ডিফারেন্স আছে বলে এটাকে বলতেছে মেরু বা ডাইপোল। পোল বলা হইতেছে। তিনটা বৈশিষ্ট্য এটার মনে রাখবা, সংজ্ঞার মধ্যে একটা বৈশিষ্ট্য মিস করলে জিরো পাবা। আচ্ছা, এখানে তোমাকে লিংক দেওয়া হয়েছে এটা রিলেটেড আরো ডিটেইলে পড়াশোনা করার জন্য। মেরুর কথাটা কি বলেন বুঝিনি। মেরু আমরা কাকে বলি বলতো? পৃথিবীর একটা প্রান্ত পজিটিভ হইলে অপর প্রান্ত নেগেটিভ হইলে আমরা ওইভাবে বলি না যে এটা হলো পজিটিভ পোল, এটা হলো নেগেটিভ পোল। পোল বা মেরু বলতে আসলে বোঝায় হলো টম এন্ড জেরিতে যখন তোমরা দেখো না, টমকে জেরি যখন একটু সাইজ টাইজ করে তখন দেখা যায় টম বিড়ালের মাথার মধ্যে এরকম পোল সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, মানে মাথাটা একটু উঁচু হয়ে যায় আর কি। পোলের বেসিক মিনিংই হলো সাধারণের থেকে একটু উঁচু হয়ে রয়েছে। জেনারেলি আমরা এটাকে পোল বলি ইংলিশে। পোল মানে হলো জাস্ট রাস্তার খাম্বা। সো উঁচু নিচু জিনিস বোঝাতে আমরা ফিজিক্সে পোল শব্দটা ব্যবহার করি। ডাইপোল মানে দুইটা মেরু বা দুইটা উঁচু নিচু জায়গা। যেহেতু প্লাস চার্জ আছে, প্লাস চার্জ যেখানে থাকে ওইখানকার ভোল্টেজ হাই থাকে, আর যেখানে মাইনাস চার্জ আছে ওইখানকার ভোল্টেজ লো থাকে। সো হাই থেকে লো যদি তুমি একটা কম্পারিজন একটা সিস্টেম তৈরি করো তাহলে পোল বোঝা যাবে। কিন্তু যদি সবই হাই থাকতো, এটাও হাই ওইটাও হাই, তাহলে কোনো পোল সৃষ্টি হইতো না। মানে আমি বলতে চাচ্ছি এটাও প্লাস 10 কুলম, ওইটাও প্লাস 10 কুলম, দুইটাই উঁচা, তো কোনো পোল ক্রিয়েট হবে না, মেরু সৃষ্টি হবে না। তো এটা যদি বুঝে যায় থাকি তাহলে আমরা সামনে যাই। ডাইপোলের সম্পর্কে আমি এখানে যে যে কথাগুলো বলবো, সামনে ডাইপোল নিয়ে আর একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেগুলা বুঝতে পারলে তুমি আসলে অনেক এক্সপার্ট হবা। হ্যাঁ বলো ভাইয়া। হ্যাঁ বলো। এক মেরুতে কি প্লাস মাইনাস দুটোই কাজ করবে? এক মেরুতে প্লাস মাইনাস দুটোই কি কাজ করবে? এটা এইখানে এই প্রশ্ন করতেছ কেন? দুইটাতে একসাথে নাই, দূরত্বে আছে, তো একটা নির্দিষ্ট দূরত্বে আছে বলতেছে। যদি এইটা আর এটা একসাথে মিলিয়ে দিতা, একটা তার দিয়ে লাগাই দিতা, তাহলে কি হইতো জানো? দুইটার চার্জ সমান নিউট্রাল হয়ে জিরো হয়ে যেত, এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকতো না, এটাকে ইলেকট্রিক ডাইপোল বলা যেত না। এর জন্য আমি দ্বিতীয় বৈশিষ্ট্য বলছি, এদের মধ্যে একটা দূরত্ব থাকবে। তো তুমি যে কথাটা বলতেছো ওই কথাটা এইখানে ইলেকট্রিক ডাইপোলের সাথে যায় না। আচ্ছা, এখন দেখো ইলেকট্রিক ডাইপোল জিনিসটা কি আর এটার ইফিসিয়েন্সি বুঝবো কেমনে করে, ইলেকট্রিক ডাইপোলটা কতটা শক্তিশালী কেমনে বুঝবো? তোমরা হেডিং দাও খাতার মধ্যে যে তড়িৎ দ্বিমেরু কতটা শক্তিশালী, কিভাবে বুঝবো? তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল, ইফিসিয়েন্সি অফ ইলেকট্রিক ডাইপোল, তড়িৎ দ্বিমেরু কতটা শক্তিশালী সেটা কিভাবে বোঝা যেতে পারে সেটা আমরা একটু বুঝতে চাচ্ছি আর কি। দেখো এখানে একটা ডাইপোল দেখতে পাচ্ছ, দুইটা মিলে একটা, তোমরা করেন না দুইটা ডাইপোল দেখতে পাচ্ছি, তা কিন্তু না, দুইটা ডাইপোল মানে চারটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে আরেকটা ডাইপোল দেখতে পাচ্ছি, এইবার দুইটা ডাইপোল দেখতে পাচ্ছ তুমি, দুইটা দুইটা চারটা এলিমেন্ট দ্বারা। এরপর আরেকটা ডাইপোল দেখতে পাচ্ছ। পার্থক্য বলি তোমার, এই ডাইপোলটার মধ্যে যে দূরত্ব আছে সেটার থেকে ডবল দূরত্বে আছে এই দুইটা, আর এইখানে দূরত্ব এটার মতোই আছে প্রথমটার মতোই, কিন্তু চার্জ অনেক বাইরে বাইরে গেছে, এখানে 4 গুণ চার্জ আছে এটার। এটা এই কয়েকটা জিনিস খেয়াল রাখো। এখন দেখো আমি যদি বলি এটা একটা ইলেকট্রিক ফিল্ডে আছে, ইলেকট্রিক ফিল্ডে আছে বললে তড়িৎ ক্ষেত্রে আছে। তড়িৎ ক্ষেত্র কেমনে তৈরি হয়? এদিক দিয়ে প্লাস চার্জ রাখো, এদিক দিয়ে মাইনাস চার্জ রাখো, তাহলে প্লাস চার্জ থেকে মাইনাসের চার্জের দিকে এগুলা কি? এগুলাকে বলা হয় তড়িৎ বলরেখা। তোমাদের একটা হোমওয়ার্ক হিসেবে লেখো, বইয়ের মধ্যে খুব সুন্দর করে লেখা আছে তড়িৎ বলরেখার ধর্ম, ইলেকট্রিক ফোর্স লাইনের প্রপার্টিস বা তড়িৎ বলরেখার ধর্ম। এটা একটু পড়বা বাসায়। আমরা চলে আসি, এগুলা কি? এগুলা একই জিনিস,
কিভাবে তৈরি হয়েছে ওটা আমি বুঝাইলাম, যে এক পাশে প্লাস চার্জ রাখো আর এক পাশে মাইনাস চার্জ রাখো, অটোমেটিকলি এই লাইনগুলো ক্রিয়েট হয়ে যাবে। এগুলা কিন্তু ভার্চুয়াল লাইন, তুমি চোখে দেখতে পারবা না। এই যে করোনা চোখে দেখা যায়, ওই ওই ডিবেটে বোঝা যায় না, বুঝছো? আচ্ছা, তো যেটা বলছিলাম এগুলা কিন্তু দেখা যাবে না, আমি জাস্ট আঁকছি, বুঝতে পারছো যে এটা হলো ফোর্স লাইন। ফোর্স লাইন এদিকে থাকার মানে কি, এখানে থাকা কোনো চার্জকে, ফোর্স লাইনের মানেই হলো এখানে থাকা প্লাস চার্জকে এদিকে ধাক্কা দেবেও আর মাইনাস চার্জকে এদিকে টান দেবেও, এতে কোনো সন্দেহ নাই। ফোর্স লাইনের মানে আমরা বুঝি, ইলেকট্রিক ফোর্স লাইন বা বলরেখার মানে আমরা বুঝি। এখন যদি আমি তোমাকে বলি যে একটু খুব বোঝার চেষ্টা করো, এখানে যদি আমি বলি যে কিউ পরিমাণ চার্জ আছে আর এইখানে এই তড়িৎ ক্ষেত্রের তীব্রতা হলো ই, আমাকে কেউ বলতে পারবা এই চার্জের উপর বল কতখানি প্রয়োগ হবে? কেউ কি তীব্রতার সংজ্ঞা মনে করে বলতে পারবা? তীব্রতার সংজ্ঞা ছিল এফ বাই কিউ, তাহলে বল কতখানি প্রয়োগ হবে? ই ইন্টু কিউ। মানে এই চার্জটাকে এই তীব্রতা, তড়িৎ ক্ষেত্রটার তীব্রতা দ্বারা গুণ করে দিলে তুমি পেয়ে যাবা বল কত আসবে। সো আমি যদি বলি এই মাইনাস চার্জটাকে এই তড়িৎ বলরেখায় এইদিকে থাকা প্লাস চার্জ গুলা কি করবে, নিজের দিকে টেনে নেবে, তার মানে এইদিকে একটা বল প্রয়োগ হবে। আবার এই প্লাস চার্জটাকে প্লাস চার্জের দ্বারা তৈরি বলরেখা কি করবে, বিকর্ষণ করবে, এইদিকে ধাক্কা দিয়ে দূরে সরে দিতে চাইবে। আচ্ছা, তো একই ঘটনা এই তিনটার মধ্যেই করতেছে, এই ডাইপোলেও, এই ডাইপোলেও, এই ডাইপোলেও। এখন আমি যদি জিজ্ঞেস করি এইটার মধ্যে কত বল প্রয়োগ হচ্ছে, এই তড়িৎ ক্ষেত্রের তীব্রতা যদি ই হয়, কেউ আমাকে বলে দাও তো এই চার্জে কত বল প্রয়োগ হচ্ছে, এই বলটার মান কত? হ্যালো, হ্যালো, ভাইয়া ই কিউ। ই কিউ, ভেরি গুড, এতক্ষণ পরে বললা, খুবই লজ্জার ব্যাপার, কষ্ট পাইলাম। ভাইয়া আজান হচ্ছে। ও আচ্ছা, আমার এখানে হচ্ছে না কেন? আচ্ছা দেখো, সো যেটা বলছিলাম, এটা ই আর কিউ দুটা গুণ করলে এই পাশে এফ পাচ্ছি, এইখানে একই ঘটনা, ই আর কিউ গুণ করলে ওই দিকে এফ পাচ্ছি। সো আমি যদি বলি এইখানে, সেটাও কিন্তু একই মানই আসবে। এইখানে যদি বলি তাহলে বলের মান একটু বেশি আসবে, কারণ এখানে 4Q আছে, 4Q চার্জকে ই দিয়ে গুণ করতে হবে, তার মানে 4Q হবে হলো এইখানকার ফোর্স। সো আমরা এতটুকু বুঝতে পারলাম। এইবার একটু চিন্তা করে দেখো, এই পুরো জিনিসটা যদি একটা সেটআপ হিসেবে চিন্তা করি, একটা পুরো একটা বস্তু চিন্তা করি, তোমরা এখন অনেকেই বলবা যে ভাই এটা একটা বস্তু কেমনে চিন্তা করতেছেন, দুইটা তো আলাদা দেখা যাচ্ছে। বাট আমি তোমারে বলছি যে প্লাস কিছু পরিমাণ চার্জ আর মাইনাস কিছু পরিমাণ চার্জ, দুইটার মান সমান হইলে তারা একটা নির্দিষ্ট দূরত্বে সবসময় অবস্থান করে একটা বস্তু হিসেবে পারফর্ম করতেছে, এটাকেই বলতেছি আমরা ইলেকট্রিক ডাইপোল। সো তুমি ভাবতেই পারো ভাই এটা এরকম কোনো বস্তু আছে নাকি, তুমি এই যে পানি দেখো নাই, প্লাস চার্জ এদিকে প্লাস চার্জ, তারপরে ওইদিকে মাইনাস দুই চার্জ, এই যে দেখো না, আছেই তো পানির মতো বস্তু গুলো, এই তো দুইটা পোল আছে। তুমি এই সিএল জীবনে দেখো নাই প্লাস চার্জ মাইনাস চার্জ একসাথে রয়েছে, দুইজনের মধ্যে একটা দূরত্ব থাকে। তো এগুলা সবই ডাইপোল, রসায়ন থেকে যদি এক্সাম্পল চাইতা। সো এইগুলাকে আলাদা চিন্তা করা যাবে না, পুরো জিনিসটা একটা বস্তু হিসেবে চিন্তা করো। এখন যদি আমি বলি এটা একটা বস্তু, তাইলে এই বস্তুটা এইদিকে ধাক্কা দিচ্ছে আর ওইদিকে ধাক্কা দিচ্ছ, তাইলে এই বস্তুটা কি হবে কত? কেউ একজন বলতে পারবা কি হবে এই বস্তুটা? একটা ভাইয়া প্রশ্নটা আবার বলেন। আমি বললাম এটাকে একটা স্কেল হিসেবে কল্পনা করো, একটা স্কেলকে এইদিকে ধাক্কা দিচ্ছ আর একটা স্কেলকে এইদিকে ধাক্কা দিচ্ছ, কি হবে স্কেলটার? স্কেলটা এই জায়গায় ঘুরতে শুরু করবে, বুঝো না এই ব্যাপারটা? ভাইয়া শূন্য হবে। শূন্য হবে না, ঘুরতে থাকবে আসলে। দুইটা একটা স্কেলের উপর এখানে যে বল, এখানে সেই বল প্রয়োগ করলে শূন্য হইতো, কিন্তু একটু দূরত্বে যায় যদি বলটা প্রয়োগ করো তাইলে শূন্য হবে না, এটা ঘোরানো শুরু করবে এটাকে এমনি করে। দুইটা ফোর্স একই লাইনে ক্রিয়া না করলে ওই বস্তুটাকে ঘোরায় ফেলে, এটা আমি পড়াইছি কিছুদিন আগে কিছু ক্লাসে, দেখতে পারবা। একটা ফোর্স কাপল বলে, এখানে আসলে টর্ক সৃষ্টি হবে। তোমরা যারা একবারে ভুলে সবকিছু খাই ফেলছো তাদের জন্য একটু মনে করে দিচ্ছি, এখানে একটা জিনিসকে যদি আটকে দাও, এটার দূরত্ব যদি আর হয়, আর ভেক্টর হয়, এই বরাবর যদি এফ বল প্রয়োগ করো, তাদের মধ্যবর্তী কোণ যদি থেটা হয়,
তাহলে টর্ক ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, বা বলতে পারো আর এফ সাইন থেটা। এটাই হলো টর্কের মান হয়। টর্ক মানে হলো কোনো কিছু মানে বলের কোনো কিছুকে ঘোরানোর অ্যাবিলিটি। এটা নিয়ে কথা বলছি, টর্ক নিয়ে একটা বিশাল ক্লাস নেওয়া হয়েছে, তোমরা আগে লেকচারটা দেখে নিও। এখন আমি বলতে চাচ্ছি এইখানে কত টর্ক সৃষ্টি হবে সেটা যদি চাই, তাহলে টর্ক ইজ ইকুয়াল টু আর এফ। আমি থেটা টেটা আলফা নিয়ে কাজ করতেছি না, সবগুলাকে ক্যান্সেল আউট চিন্তা করে নিচ্ছি, মানে সাইন 90 এর মান 1 এভাবে চিন্তা করে কাজ করতেছি, সবগুলো 90 ডিগ্রি বরাবর আঁকছি এই কারণে। এখন খেয়াল করো আর ক্রস এফ বলতে পারি আমরা টর্ককে, এফ এখানে কত, এফ এখানে কিউ ই। সো এখন যদি আমরা বলি যে টর্ক আসলে কত এই এই জায়গাগুলোতে, তাহলে আমরা বলতে পারি এইভাবে করে যে দেখো টর্ক হবে আর মানে কত, দূরত্ব, এই দূরত্বটা কত, আমি যদি বলি এটা কিসের কিসের কেন্দ্র করে ঘুরতেছে, এই জায়গাটাকে কেন্দ্র করে ঘুরতেছে, এইটুকু, তাহলে কত, d/2। এখন এইটাই হলো আর, এই আর এর জায়গায় তাহলে বসাবো d/2, আর কিউ তো কিউই এই চার্জটার মান, আর ই হইলো এই ক্ষেত্রটার তীব্রতা যেটা উপর থেকে নিচের দিকে কাজ করতেছে, কালো বর্ডার দিয়ে যেটা দেখানো হচ্ছে এই যে তড়িৎ ক্ষেত্রটা। সো আমি এইটার জন্য এই বস্তুর উপর মানে সরি এই ডাইপোলের উপর টর্কের মানটা লিখতে পারি তাহলে d/2 কিউই। এই বস্তুর উপর কি লিখতে পারি বলো তো আমাকে, এটা ঘুরতেছে কিসের কেন্দ্র করে, আমি সহজ করে দিচ্ছি, এটাকে কেন্দ্র করে ঘুরতেছে মানে এইটুকু আর, আর মানে হলো 2d/2 মানে d। আর পেয়ে গেছো, কিউ জানো, তাহলে বলো অ্যান্সারটা কি হবে, ডিকিউই। ভেরি গুড, ডিকিউই। থ্যাংক ইউ। এইবার বলো এটার জন্য বলো টর্ক কি হবে, d/2 চার্জ হলো 4q। ভাইয়া d/2 4 এক্স্যাক্টলি ঠিক বলেছো, QE। d/2 4qe যদি একটু কাটাকাটি করি তাহলে 2 dqe থাকবে, তাই না, মানে d/2 4qe, 4 আর 2 কাটা তাহলে 2 dqe থাকবে, ঠিক কি না? আচ্ছা এইবার আমাকে বলো তো তড়িৎ ক্ষেত্র তীব্রতা ইন্টেন্সিটি ই কখনোই চেঞ্জ হচ্ছে না, কিন্তু তিনটা জায়গায় সেম রেখেছি, কিন্তু ডাইপোলের মধ্যে কি ধর্মের কারণে টর্ক বেশি আসতেছে, একটু চিন্তা করে দেখো তো, এইটার থেকে এইটার টর্ক বেশি, আবার এইটার থেকে এইটার টর্ক আরো বেশি, ঘটনাটা কি, কি চেঞ্জ করাতে টর্ক মানে এই জিনিসটা ঘুরতেছে বেশি জোরে জোরে? তুমি যদি তোমাকে এখন যদি প্রশ্ন করি এটার ঘোরানো থামাইতে চাও এখানে হাত দিয়ে, এক্স্যাক্টলি এই আর আর থেটা আসলে এমন একটা প্রপার্টিজ ডাইপোলের যেটা দিয়ে আসলে ডাইপোলের কি মাপবো বলতো, ডাইপোলের এটার জন্য বলতে পারি আর কে যদি আমি ডি দ্বারা রিপ্লেস করে দেই, যদি ডি বলি যে দূরত্বটাকে, তাইলে আমরা বুঝতে পারছি যে এই ডি আর কিউ এমন একটা ধর্ম যেটার কারণে আসলে কি হয় বোঝা যায় যে তোমার কি বলবো তড়িৎ তীব্রতা সমান থাকে, তড়িৎ তীব্রতা আমি নিজে সমান রেখেছি, একই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডাইপোলের কোন ধর্মটা, এটা তো বাইরের জিনিস, ডাইপোলের নিজস্ব ধর্ম এগুলা কিন্তু, সো ডাইপোলের কোন অংশটা আসলে টর্কের জন্য দায়ী, মানে ডাইপোল একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কত জোরে ঘুরবে সেটা ডিপেন্ড করতেছে কিসের উপর, ডাইপোলকে থামাইতে তোমার কত কষ্ট হবে সেটা ডিপেন্ড করতেছে এই জিনিসগুলোর উপর। সো এখন যদি আমরা একটু ভালো করে সামনের দিকে আগাই তাহলে তুমি আরো ভালো মতো বুঝতে পারবা এই জিনিসটা আসলে কি। সো এটাকে বলা হয় পিই জেনারেলি, এইখানে জিনিসটাকে এইভাবে দেখানো উচিত নাই, পুরো দূরত্বটা দিয়ে দেখাইলে বেটার হইতো। আচ্ছা যাই হোক, তুমি আপাতত এটা টর্ক হিসেবে নিয়ে নিলা। এখন দেখো ডাইপোল মোমেন্ট জিনিসটা কি সেটা একটু বোঝাচ্ছি। মোমেন্ট বললে আমরা জেনারেলি ফিজিক্সে বা ম্যাথে মোমেন্ট বা বললেই তোমরা যেটা করো সেটা হলো সামথিং ইনটু ওটা ডিসটেন্সটা, কোনো কিছু ঘূর্ণায়মান জিনিসের মোমেন্ট বলতে আমরা বুঝি ওইটা থেকে ঘূর্ণন অক্ষের লম্ব দূরত্ব। তো এখন আমি যদি বলি এখান থেকে এই চার্জটার মোমেন্ট বের করো বা এই চার্জটার মোমেন্ট বের করো, এই ঘূর্ণন অক্ষের দূরত্বটা সামথিং এল, তাহলে তুমি কি লিখবা, তুমি এভাবে লিখবা না, তুমি লিখবা হইলো কিউএল হইলো এটার মোমেন্ট, কিউ হইলো চার্জের মানটা, আর এই চার্জের মোমেন্ট হইলো এল দিয়ে গুণ করাতে আমরা বের করলাম। সেকেন্ড যে কাজটা হবে একটু চিন্তা করে দেখো,
এটার মোমেন্ট চাচ্ছি, এটার চার্জ হলো কিউ আর দূরত্ব হলো এল। এইটা কি করতেছে, জিনিসটাকে এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। এইটা কি করতেছে, এটাও এন্টি ক্লকওয়াইজ ঘোরাইতেছে। তাহলে এটা যা ওইটাও তাই, মানে একই দিকেই কাজ করতেছে। তাই দুইটাকে আমরা সরাসরি যোগ করলাম। তোমাদের অনেকের মনে হতে পারে ভাইয়া এটা তো প্লাস কিউ, এটা মাইনাস কিউ, এটা আপনি যোগ করলেন কেন? দুইটা মোমেন্টে, মানে একটা চার্জ তার লম্ব দূরত্ব এল, একটা চার্জ তার লম্ব দূরত্ব এল, দুইটাই একই দিকে আছে। এন্টি ক্লকওয়াইজ বলতে পারো বা ক্লকওয়াইজ বলতে পারো, যাই বলো, দুইটা একই দিকে আছে। তাই দুইটাকে আমি সরাসরি যোগ করতে পারি। তো এটা আসলো কত দেখছো, 2q ইন্টু 12। সো আমি যদি এই পুরো দূরত্বটাকে ডি দিয়ে লিখি, তাহলে আমি লিখতে পারি কিউ ইন্টু ডি, বা বলতে পারো কিউ ইন্টু এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। এইখানে আমরা কি করলাম খেয়াল করছো, ডাইপোলের ভিতরে থাকা চার্জগুলোর মোমেন্ট নিলাম কেন্দ্রের সাপেক্ষে। তাতে আমরা কি পেলাম, দুইটা যোগ করাতে দুইটা মিলে যে মোমেন্টটা হয় সেটা, বা বলতে পারো সামেশন অফ মোমেন্ট, চার্জের মোমেন্ট নিছি, সোজা কথা। মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক যেখানে পড়াচ্ছি ওইখানে আরো ক্লিয়ার হবে তোমরা, যে ক্লাসগুলো করছো তোমরা ওইটার উপর বেস করে। যেটা বলছিলাম আমি, তাইলে এইটা আসলে দুইটা চার্জের মোমেন্ট, এটাকে বলবো ডাই, মানে দুইটা পোলেরই মোমেন্ট, তাই ডাইপোল মোমেন্ট এটার নাম। ডাইপোল মোমেন্টের মান কেমনে বের করবা, কিউ ইন্টু 12 করে অথবা কিউ ইন্টু ডি করে। এল যদি বলো তাহলে খেয়াল রাখো, তাহলে এটা কেন্দ্র থেকে হিসাব করা হচ্ছে, আর ডি যদি বলো এই পুরোটাকে হিসাব করা হচ্ছে। এটুকু মাথায় রাখো, তোমরা যেন কনফিউজ না করে দাও জিনিসটাকে। এই কারণে আমি একটু পিছিয়ে যাচ্ছি, এটাকে আমি ই করে দিতে চাচ্ছি। এই টর্কের ভ্যালুটার এখানে আমি এটারে 2L যদি করে দেই, তাহলে মনে হয় একটু বুঝতে সুবিধা হবে। এটাকে এল করে দেই, তাহলে হবে এল। এটাকে পি লেখার দরকার নেই, আপাতত জাস্ট এতটুকুই বুঝো। এল করে দিলে বেটার হয়। আচ্ছা হ্যাঁ, এটাই বেটার হবে। সো আমি যে কথাটা বলছিলাম তোমাদের সেটা হলো, তাহলে ডাইপোল মোমেন্ট কি সেটা বুঝলাম, ডাইপোল কি সেটা বুঝলাম, আর ডাইপোলের তীব্রতা কিসের উপর নির্ভর করবে, এই জিনিসটার উপর, কিউ আর ডি এর উপর। তুমি একটু আগে তাই দেখছো যে এই জিনিসগুলো ঘুরতেছিল কার উপর বেস করে, যতটা কিউ শক্তিশালী আর ডি শক্তিশালী সেটার উপর। ডি যত বাড়বে, কিউ যত বাড়বে, ততই ওই টর্কটা শক্তিশালী হয়ে যাচ্ছিল। তোমরা এটা খেয়াল করছিলা কিন্তু, আর কিউর উপর নির্ভর করে জিনিসটা। সো তোমাকে যদি জিজ্ঞেস করি ইফেক্টিভনেস অফ ডাইপোল, মানে একটা তড়িৎ দ্বিমের শক্তি কিভাবে বোঝা যাবে, ডাইপোল মোমেন্ট দ্বারা বোঝা যাবে। এই জন্য এটার একটা বাংলা নাম আছে, মেরু শক্তি। সবাই বুঝছো না ব্যাপারটা? হ্যালো হ্যালো, জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে। ভাইয়া বুঝছি। অনেক বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আসলে ডাইপোলের অনেক কিছু অনেক বড় বড় প্রফেসররা বুঝে না, তো তোমরা বুঝতে পারছো বলে আমার মনে হয় না তেমন একটা। যাই হোক, তারপরে তোমরা এই জিনিস 5-6টাই বেশি, কারণ এটা নিয়ে এইভাবে বইয়ের মধ্যে কিছু লেখা নেই। আচ্ছা, আমি তোমাকে এখন ডাইপোলের মোমেন্টের দিক বের করা শেখাবো। কেস 1 দেখো, এখানে একটা ডাইপোল রয়েছে। আমি যদি এখন বলি যে দুইটারই মোমেন্ট নেব, প্রথমটার দূরত্ব এক্স অক্ষ থেকে, মানে এই যে 0 পয়েন্ট বলি, এটাকে মূলবিন্দু বলি, এই মূলবিন্দু থেকে প্রথমটার দূরত্ব এক্স এক্স, পরেরটার দূরত্ব এক্স প্লাস ডি। এটা দূরত্ব বুঝতে পারতেছো। এখন যদি এটার সাপেক্ষে মোমেন্ট নেই আর ওটার সাপেক্ষে মোমেন্ট নেই, তাহলে কি হইতেছে দেখো, মোমেন্ট মানে হইলো চার্জ ইনটু দূরত্ব, আর কিছু না। তো ডাইপোল মোমেন্ট আমি নিতে চাচ্ছি, দেখো কি হয়। আমি এই অক্ষ বরাবর, এটাকে যেহেতু এক্স অক্ষ বলতেছি, এই অক্ষ বরাবর একক ভেক্টরকে কি বলে, আই হ্যাট বলে। তো আমি যদি এইটার জন্য মোমেন্টটা নিতে চাই, তাহলে এই দুটারে গুণ করব আর আই হ্যাট দ্বারা গুণ করে দেব। তাই প্রথমটার মোমেন্ট হলো, এইটার জন্য মোমেন্ট হলো এইটুকু, মাইনাস কিউ এক্স ইন্টু আই হ্যাট। এরপর এটার জন্য মোমেন্ট কি হবে, এইটা ইন্টু এই দূরত্বটা, আর এটা আই হ্যাট তার সাথে গুণ হবে। সো এটার জন্য মোমেন্টটা হলো এই কিউ ইন্টু এক্স প্লাস ডি ইন্টু আই হ্যাট। এইবার আমাকে বলো তো অ্যান্সারটা কি আসবে। এটা কাটা চলে যাবে, অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে কিউ ডি আই হ্যাট। আমরা কিন্তু জানি কিউ ডি আসলে কি, পি বা ডাইপোল মোমেন্ট।
ডাইপোল মোমেন্টকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা, পি চিহ্নটা দ্বারা। সো ডি কিউ আসলে ডাইপোল মোমেন্ট, সেটা আমরা বুঝলাম, কিন্তু এটা দিক কোন দিকে আসছে দেখো তো। এটা কি ভেক্টরের সাথে, কি ভেক্টর এটা? এক্স অক্ষ, মানে কি? আমি যদি বলি এই দিক বরাবর তাইলেও ঠিক হবে, আমি যদি বলি এই দিক বরাবর তাইলেও ঠিক হবে, আমি যদি বলি মাইনাস থেকে প্লাসের দিকে তাইলেও একই কথাই না? এটা দিক এই দিকে বলো আর এইখান থেকে এইভাবে বলো, একই তো কথা, মাইনাস থেকে প্লাসের দিকে তো আসছে, তাই না? সবাইকে এগ্রি করো আমার সাথে, নাকি কেউ ডিসএগ্রি করো? হ্যালো, জি ভাইয়া। তাইলে 1 নম্বর কথা নিচে দিয়ে লিখে রাখো, ডাইপোল মোমেন্টের দিক আমাদের এখান থেকে মনে হচ্ছে তাইলে মাইনাস থেকে প্লাসের দিকে। পরবর্তী কেসটা দেখো, যারা কেস 1 বুঝো নাই, কেস 2 দেখলে আবার ভালো মতো বুঝবা। এখানে এবার ডাইপোল মোমেন্টের উল্টা করে নিছি, এবার মাইনাসটারের সামনে দিয়ে নেই। তোমার মনে হইতে পারে যে ভাই আগে মাইনাসটারের দিলে দিছেন বলে ওই ঘটনা ঘটছে, আপনি এবার প্লাস দেন আগে, মাইনাস দেন পরে, তাইলে দেখেন কি হয়। তাইলে সেটা বোঝা যাবে আসলে কাজ করে কিনা, ডাইপোল মোমেন্টের দিক আমরা ঠিক মতো বুঝি কিনা। এখন যেহেতু আমরা এটা এখন আবার কি করতে পারি, এটার দূরত্ব x আর এটার দূরত্ব x প্লাস এই d, সেটা আমরা দেখলাম। এখন তোমাকে যদি বলি যে এখন আবার মোমেন্ট নেই, তো এটার জন্য কি আসবে? এটা হলো প্লাস কিউ আর দূরত্ব হলো x, আর এটা আই হ্যাট বরাবর আছে তাই আই হ্যাট দিলাম পাশে। এরপর আমি যদি এটা নেই আর এই দূরত্বটা নেই, তাহলে কি আসতেছে? মাইনাস কিউ আর এই দূরত্বটা সাথে আই হ্যাট গুণ করলাম। এইবার যদি তুমি কাটাকাটি করো তাহলে এইটা আর এই অংশটা কাটা যাবে, বাকি থাকবে হলো এইটা, মানে মাইনাস কিউ ডি আই হ্যাট অ্যান্সার। আচ্ছা, এখন এটা একটু অন্যভাবে লিখি, দেখো এমনি লিখলাম, এটা মাইনাস আই হ্যাট আসছে। তোমরা কি জানো মাইনাস আই হ্যাট কারে বলে? এটা যদি আই হ্যাট হয়, মাইনাস আই হ্যাট কোনটা হবে? এটা হবে, এটা আই হ্যাট, এটা মাইনাস আই হ্যাট, তাই না? ভেক্টরের বিপরীত ভেক্টর কারে বলে চিনো তো নাকি? এইবার ডাইপোল মোমেন্টের দিক আসছে কোন দিকে, খেয়াল করছো? এইবার ডাইপোল মোমেন্টের দিক আসছে মাইনাস আই হ্যাট বরাবর, মানে এই বরাবর, কারণ আমরা জানি কিউ আর ডি এইটুকু বলতেছি আমরা ডাইপোল মোমেন্ট, আর এটা দিক আসছে মাইনাস আই হ্যাট বরাবর, তার মানে এইবারও মাইনাস থেকে প্লাসের দিকে আসছে। তাইলে আমরা বলতে পারি কেস 1 কেস 2 থেকে দুইটা থেকে বলতে পারি ডাইপোল মোমেন্টের দিক হলো মাইনাস থেকে প্লাসের দিকে। ক্লিয়ার এতটুকু সবাই? কিন্তু এগুলা দুইটা অ্যানালজি ছিল, এটার থেকে স্ট্রং যদি আমরা কোনো সলিউশন চাই তাহলে খেয়াল করে দেখো, টর্ক হলো আর ক্রস এফ। আমরা একটু আগে প্রুফ করছিলাম, এখান থেকে আমরা এই অংশটার মধ্যে আসলে ডাইপোল মোমেন্ট পি থাকে, তাই এই যে আর এর দিক আর পি এর দিক একই থাকার দরকার। অথবা বলতে পারো এই ডাইপোল মোমেন্টের সাথে কিছু একটা কনস্ট্যান্ট দিয়ে ই কে গুণ করলে টর্ক পাওয়ার কথা। এখন ই তো সব সময় নিচের দিকে কাজ করতেছে, এই জায়গায়ও ওই জায়গায়ও। তুমি যদি একটু চিন্তা করে দেখো, এই কি বলে, এই পুরো বস্তুটাকে ঘুরাইতে চাও সামথিং একটা কোণে, এটা এইদিকে যাচ্ছে আর এটা এইদিকে আসতেছে, সো এলোমেলো হয়ে যাচ্ছে। দাঁড়াও আমি একটু ভালো করে আঁকি, কি ব্যাপার ড্রয়িং হইতেছে না কেন? এইভাবে জিনিসটা ঘুরতেছে। তো তুমি যদি একটা স্কেলকে এইভাবে ঘুরাইতেই চাও আর সব সময় তীব্রতা তোমার এমনি কাজ করে, এই দিকেই কাজ করে, তাইলে অবশ্যই তোমার এই পি বা ডাইপোল মোমেন্ট থাকা লাগবে। কারণটা খুব সিম্পল, একটু চিন্তা করে দেখো, এই পি এর সাথে আর এর তুলনা করো, আর ক্রস এফ করলে টর্ক পাওয়ার কথা। যদি তুমি পি এর সাথে ই গুণ করো, ক্রস গুণন করো, পি এর সাথে ই ক্রস গুণন করা মানে হলো এই দিক থেকে যদি দেখো তাহলে পি ক্রস ই করতেছ, এটা আসলে ডট আসতেছে। আবার এই পাশ থেকে যদি দেখো তাহলে পি ক্রস ই করলেও ডটই আসা লাগবে, যদি না আসে তাহলে ভুল হবে। এই যে দেখো এখানে ডটই আসতেছে। তো এই আর ক্রস এফ যেদিকে টর্ক তৈরি করতেছিল, এই টর্ক ভেক্টরটা তোমার ডাইপোল মোমেন্ট পি যদি বলো, সেটাও ওই ই এর সাথে গুণ হয়ে ওই দিকে টর্ক তৈরি করতে হবে। সো এইখান থেকেও তুমি যদি ওই আগের দুইটা কেস না বুঝে থাকো, তাহলে এখান থেকেও বুঝতে পারতেছো মাইনাস থেকে প্লাসের দিকেই যদি তুমি
ডাইপোল মোমেন্টের দিক দাও, তাহলে বাস্তবে টর্ক যে বল একটা ঘূর্ণি বল সেটার দিকটা মিলাইতে পারবা। যেটা বাস্তব সেটার সাথে মিলানোর জন্যই আমরা আসলে এই দিক বরাবর ডাইপোল মোমেন্টের দিকটা ধরে নিচ্ছি। সো তোমার বইয়ের মধ্যে জেনারেলি একটা মুখস্থ কথা লেখা আছে, ডাইপোল মোমেন্টের দিক হলো মাইনাস থেকে প্লাসের দিকে, কিন্তু কেন সেটার ব্যাখ্যা করলাম এতক্ষণ ধরে। তিনটা টাইপের ব্যাখ্যা আমি তোমাদের বলেছি। এরপরে ডাইপোল মোমেন্ট নিয়ে আরো অনেক কিছু করা যায়। আমাদের আর ক্লাস আমি বেশি বাড়াবো না, তোমরা এটা নিয়ে আরো কয়েকটা জিনিসপত্র দেখতে পারবা বাসায়। এখন যেহেতু ডাইপোল মোমেন্ট কি, ডাইপোল কি সব জানতে পারছো তুমি, তাইলে তুমি এখন ফার্দার আরো অনেক কিছু চিন্তা করতে পারবা, দেখতে পারবা। এই যে দেখো বইয়ের মধ্যে এখানে তড়িৎ দ্বিমেরু ইলেকট্রিক ডাইপোল আছে, সেটা নিয়ে বিভিন্ন ধরনের রাশি বের করা হয়েছে। যে একটা ইলেকট্রিক ফিল্ড যদি ডাইপোলটা নিজেই তৈরি করে থাকে, তাহলে ওই ফিল্ডের মধ্যে কোনো একটা পয়েন্টে তীব্রতা কত হবে সেটার মান এখান দিয়ে লেখা রয়েছে। এখানে একটা সূত্র বের করেছে, যেগুলা দিয়ে আমি নেক্সট ক্লাসে অঙ্ক দেখবো। তোমরা চাইলে এই প্রতিবেদনটা দেখে নিতে পারো বাসায়, যে একটা ডাইপোলের আশেপাশে কোন একটা বিন্দুতে, ডাইপোল যে রেখা বরাবর আছে ওই রেখা বরাবর একটা বিন্দুতে তীব্রতার মান কত হবে সেটার সূত্র বের করা হয়েছে এখানে। এই যে আর আর এ দিয়ে তারপরে এই যে তোমার ডাইপোল মোমেন্টের সাথে রিলেশন করে জিনিসটাকে বের করেছে। তো এটা প্রতিবেদন, আমি প্রতিবেদন দেখাচ্ছি না কারণ এগুলা ইউটিউবে খুঁজলে পাওয়া যায়, অ্যাভেলেবল। আর কি আছে, আর হইলো ডাইপোলের মাঝখান বরাবর যে লাইনটা যাচ্ছে লম্বভাবে সেই বরাবর যে কোনো একটা বিন্দু নিচে সেইখানে তীব্রতা বের করছে। আমি তোমাদের একটু এইখানে বোঝাই ব্যাপারটা কি কি করছে। তোমাদের বেসিক্যালি দুইটা সূত্র জানা লাগবে। ডাইপোলের এই সরল রেখা বরাবর যে কোনো জায়গায় একটা বিন্দু যদি পি হয়, সেই বিন্দুতে তীব্রতার মানটা কত সেটা বের করতে হবে। এটা তুমি ডাইপোলের সূত্র মুখস্থ না করেও বের করতে পারো, বাট যদি করো তাহলে একটু দ্রুত তাড়াতাড়ি বের করতে পারবা। এরপরে আরেকটা সূত্র আছে, সেটা হলো এই রেখা বরাবর ডাইপোলের যে মিড পয়েন্ট সেই বরাবর একটা লম্ব টেনে এইখানে যদি কোনো একটা পয়েন্ট পি থাকে সেই বিন্দুতে তীব্রতা বের করেছে। এরপরে এই বিন্দুতে ভোল্টেজ বের করবা, তারপরে এই বিন্দুতে ভোল্টেজ বের করবা। এই চারটা কাজ আসলে বই করে রাখছে, এটা হলো তোমাদের নেক্সট দিন একটু দেখে আসবা, তাইলে তোমরা নেক্সট ক্লাসে এই জিনিসগুলো রিলেটেড অঙ্কগুলো খুব সহজভাবে আমি বোঝাইতে পারবো তোমার। এখানে ওরা ক্যালকুলাস ইউজ করে প্রুভ করছে, ক্যালকুলাস ছাড়াও প্রুভ করা যায়, অনেকভাবে প্রুভ করা যায়, খুবই সিম্পল ব্যাপার সেটা। ঠিক আছে, ক্লাস বেশি বড়